কথা শেষ হতেই সভাকক্ষে করতালি বেজে উঠল। কারো মুখে অবাক বিস্ময়, কারো চোখে প্রশংসা। কিছু বয়সে পণ্ডিত নেতারাও সায় দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। আহাদ রাজা মাথা নেড়ে সবার প্রতি সম্মান জানালো। চশমাটা আবার পরে নিয়ে চেয়ার ঠেলে আসনে বসলো, গর্বিত অথচ শান্ত ভঙ্গিতে। গরম দুপুরে ক্লাস শেষ হয়ে গেছে। ক্যাম্পাসের মাঝখানে পুরনো বটগাছটার নিচে রাখা লাল নীল ছায়ের শেড। সেখানে বসে আছে রিদিতা আর অনাকিয়া। আনিকে সব বান্ধবীদের তুলনায় লম্বা একটু বেশি, গায়ের রং চাপা হলো, মুখের গঠন সুন্দর আর তার হাসিটা বেশি সুন্দর। তাই দুই পাশের দাঁত দুটো বাঁকা হওয়াতে আরও বেশি ঝিলিক ছড়িয়ে পড়ে হাসিতে। তবে তার একটাই দুঃখ, এই বয়সে একটা জামাই নাই। অত্যন্ত একটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল। প্রতিদিনই এই নিয়ে তার একটা কান্নাকাটি, আর সেই দুঃখ শোনার দায়িত্ব পড়ে হৃদিতার উপর। হৃদি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলে, দোস্ত, তুই বরং একটা পোস্টারে ছাপাইস, বয়ফ্রেন্ড চাই, জরুরি ভিত্তিতে দরকার। তার কথা শুনে আনিকা হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খায়। এমন সময় এসে যোগ দিল আহিয়া আর নীলা। চারজন মিলে গল্প জমে উঠল। কিছুক্ষণ আড্ডার পর নীলা বলল, দোস্ত, চল না ক্যান্টিনে যাই, আমার ক্ষুধা লাগছে। আনিকা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। চল যাই, সিঙ্গারা খেয়ে আসি। কথাটা বলে রিদি তার হাত ধরে টান দিল। রিদি হালকা খিচে মুখ বাঁকিয়ে বলল, আহ, ছাড় ছাড়, ব্যথা করছে। কী রে, কী হইল? এখানে কেটেছিল ব্যথা? ও আচ্ছা, চল এখন। না, আমি যাব না, আমার পা ব্যথা করছে। আহিয়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে গেল। আরে সমস্যা কি তোর? চল তো। না, ভাল লাগে না, এত দূর হেঁটে যেতে ইচ্ছে করে না, আমার পা ব্যথা করে। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, তোর আবার কই ব্যথা না করে বল? কখনো মাথা, কখনো হাত, কখনো পা। আনিকে হেসে বলো, দোস্ত, ওরে দেখে আমারই একটা গান মনে পড়ছে, ওই যে ওইটা। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? সবাই হো হো করে হেসে উঠল। নীলার চোখ পাকিয়ে বলল, ললিতা না, হৃদিতা। ওহ, তাই তো। তারপর তিনজন একসাথে দু আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে গেয়ে উঠল, তোর কোন কোন জায়গায় ব্যথা গো। রিদির চোখ লাল হয়ে গেল রাগে। কটমট করে তাকালো ওদের দিকে। মনে হলো এখনই ওদের কাঁচা চিবিয়ে ফেলবে। কিন্তু হৃদিতাকে তাদের দিকে তাকাতে থাকতে দেখে তিনজন থামার বদলে আরও অন্য সুর ধরল। এই ছায়া, রোশনা কেন? বলে হো হো করে হেসে উঠে দৌড় দিল। রিদি এবার আর সহ্য করতে পারল না। পায়ে জুতো খুলে হাতে নিয়ে দৌড় গেল তাদের দিকে। তিনজন ফসফস করে ছুটল। আনিকা হাসতে হাসতে পেছনে তাকিয়ে চেঁচালো, ভালো লাগে না, ভাগ। আহিয়া হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস ফেলে বলল, আরে লাল না, ওর নাম তো নীলা। নীলা বল। আনিকা আবার সংশোধন করে বলল, ভাগ নীল, ভাগ। এই নিয়ে সবাই আরও জোরে হেসে উঠল। গেটের কাছাকাছি এসে রিদি দাঁতে দাঁত চেপে হাতে জুতোটা নিশানা করে ছুঁড়ে মারল ওদের দিকে। তারা তিনজন মাথা নিচু করে নিজেদের বাঁচালো, কিন্তু সেটা গিয়ে সোজা আঘাত করলো একটা কালো ছকছকে গাড়ির কাছে। চপ চপ শব্দে সবার চোখ সেই গাড়ির দিকে গেল। এক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে ধীরে নামলো গাড়ির জানালা। ভেতরে বসে আছে আহাদ রাজা মীর। গাঢ় বাদামি চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মনে হলো রিদির বুকের ভেতরে ঘায়েল করে দিচ্ছে। রিদিতা কেঁপে উঠল, ভয়ে আঙুল কামড়ে ধরলো। বিপদ থেকে বাঁচার দোয়া পড়তে গেল, কিন্তু ভয়ের সব দোয়া দরুদ ভুলে গেল। তাই মনে যা আসলো তাই পড়তে শুরু করলো। কালো গাড়ির দরজা খুলতেই বের হয়ে এলো আহাদ রাজা মীর। সাদা পাঞ্জাবি হাতা গোটানো, বুকের উপর হালকা ঘামে ভিজে থাকা দাগ, চোখ দুটো যেন আগুন দাউ দাউ করে জ্বলছে। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে শাহিন, নাদিম আর শাওন। আর একটু পেছনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গার্ডরা। ক্যাম্পাসের বাতাসের এক মুহূর্তে থমকে গেল। সবাই হাসি ঠাট্টা আড্ডা সব থেমে গিয়ে নীরবতা নেমে এসেছে। কয়েক ঘন্টা আগে সংসদ ভবনে জরুরি সভা শেষ করেছে সে, কিন্তু সভা শেষ হতে না হতেই হঠাৎ মনে পড়ল হৃদিতার হাতের কাটা দাগটা, সেটা পুরোপুরি সেরে উঠছে কিনা জানতে ইচ্ছে করলো। দুইবার ফোন করেছে, তবে রিসিভ হলো না। আর আহাদ রাজা সব কিছুতেই দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। এবারও ব্যতিক্রম হলো না। সরাসরি গাড়ি ঘুরিয়ে চলে গেল ভার্সিটিতে। ভেবেছিল শান্তভাবে জিজ্ঞেস করবে, তার ফোন তোলে নাই কেন। তবে আসার সাথে সাথে তার প্রেয়সী তাকে এভাবে ওয়েলকাম করবে সেটা সে ভাবেনি। আহাদ রাজা গম্ভীর দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি হৃদিতার বুক ভেদ করে যাচ্ছে। আনিকা, নীলা আর আহিয়া ভয়ে এক্ষুনি গুটিসুটি মেরে
দাঁড়িয়ে গেছে। তাদের মুখের হাসি উধাও, মনে হচ্ছে কেউ তাদের শ্বাস রুদ্ধ করে ফেলে রেখেছে। হৃদিতার বুক ধড়ফড় করছে, প্রতিটি ধ্বনি যেন গুনে গুনে শোনা যাচ্ছে। এখনই মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে বের হয়ে আসবে, না হলে সোজা অজ্ঞান হয়ে যাবে। চোখের সামনে সব কিছু ঘুরছে। এক মুহূর্তে মনে হলো সামনে দুজন আহাত রাজা দাঁড়িয়ে আছে। না না, এবার তিনজন হয়ে গেল। হৃদি কেঁপে উঠে ফিসফিস করে বলো, আরে বাপরে, তিনটা আহাত রাজা! আহাত রাজাকে কাছে আসতে দেখে হৃদির চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। হঠাৎ তার শরীর ঢলে পড়ে যেতে নিলেই আহাত তাকে নিমিষেই ধরে ফেলে। তবে হৃদি আবার নিজেকে সামলে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপুকানি এমনভাবে চলছে, মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে। সেই ধুকপুকানি পৌঁছে গেল আহাত রাজার কানের গভীর পর্যন্ত। তার দৃষ্টি হৃদির কোমল মুখে আটকে গেল। সে যে ক্রোধ নিয়ে এসেছে, সে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল। হৃদির মুখ দেখে সেই আগুন মুহূর্তে বরফ হয়ে গেল। হৃদির মুখটা লাল হয়ে আছে, কোমল চিকন অধরজোড়া তিরতির করে কাঁপছে, চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা। আহাত দু হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। তার চোখে অদ্ভুত এক নরম ভাব। সে নিজের ভেতরে এক মুহূর্ত টের পেল না, এই মেয়েটা তার রাগের আগুনকে কিভাবে যে মুঠির ভিতর বন্দি করে ফেলছে। এক মুহূর্তের পর আহাত নরম কণ্ঠে বলল, ওই আল্লাহর বান্দি, এই তাকা আমার দিকে। হৃদির কোমর শরীর হালকা কেঁপে উঠল, ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল। মনে হচ্ছিল যদি সেদিনের মতো আবার থাপড়ে এসে পড়ে। চোখ খুলে সরাসরি দৃষ্টি মেলালো আহাদের গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। আর সেই মুহূর্তে আহাদের মনে হলো কেউ যেন তার বুকে তীর ছুঁড়ে দিয়েছে। এত ধারালো, এত গভীর সেই দৃষ্টি। সে অনিচ্ছা সত্ত্বেও একটা তৃষ্ণার্ত ঢোক গিলল। অন্তঃপর নরম স্বরে প্রশ্ন করল, কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি কি মেরেছি তোমাকে? হৃদি মাথা নিচু করে ধীরে ধীরে নাসূচক মাথা নাড়ল। আবারও প্রশ্ন করলো আহাত, বকেছি তোমাকে? হৃদি এবারও নাসূচক মাথা নাড়ল। আহাত এক চিলতে হাসি দিয়ে বলল, তাহলে কাঁপছো কেন? খুব ক্ষুধা লাগছে। হৃদি ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ বলে ফেলল কথাটা। তার এই উদ্ভট উত্তর শুনে আহাত মুখ লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হালকা হেসে ফেলল। তার রাগ মিশে গেল নরম ছোড়োতে। সে দু আঙুলের পিঠ আলতো করে হৃদির কপালে ঠেকিয়ে বলল, মাথা গরম হয়ে আছে বুঝতে পারছি, এমনিতে তো জুতো ছুঁড়ে মারোনি। হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল। নিজের কেরাসকে জুতো ছুঁড়ে মারাচ্ছি! লজ্জায় আর ভয়ে তার গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। আনিকা আর আহিয়া মুখ চাওয়াচাওয়ি করলো একে অপরের। তাদের মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব। তারা ভেবেছিল এখন বুঝি হৃদির গালে চর নামবে, কিন্তু এখানে যে উল্টোটাই ঘটল। আহাজ রাজা এত শান্তভাবে কথা বলছে, পাশেই নীলা দাঁড়িয়ে আছে, তার চোখ স্থির আহাদের ওপর। ব্যাগের কোনা শক্ত করে চেপে ধরেছে। আহাদ রাজা নির্লিপ্ত ভঙ্গিতে হৃদিকে উদ্দেশ্য করে বলল, চলো। হৃদি ভরকে গিয়ে জিজ্ঞেস করলো, কোথায়? আইসক্রিম খেতে। আপনার মাথা ঠান্ডা করতে হবে তো। এই বলে আহাত হাঁটা দিল। কোনো দ্বিধা না করে হৃদিও ধীরে ধীরে পিছু নিল। তার গাড়ির কাছে পৌঁছাতেই হঠাৎ পিছন ফিরে তাকিয়ে আহাত কর্কশ কণ্ঠে বলল, কি হলো, তোদের আলাদা করে ইনভাইট করতে হবে? তার কথা শুনে আনিকা, আহিয়া আর নীলা আঁতকে উঠে নড়েচড়ে দাঁড়ালো। এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়িগুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল। আর গেটের ভিতর দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে। আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতে গরম বাতাসে ধাক্কা দিয়ে গায়ে লাগলো। হৃদিতা একবার চোখ সরু করে তাকালো আহাদের দিকে। কালো চশমা পরায় সেই মুখটা রহস্যময় লাগছে। আহাদ রাজা ওয়ালেট বের করে কাট রাখলো কাউন্টারে, আবার পকেটে ঢুকিয়ে নিল নির্লিপ্ত ভঙ্গিতে। কোনো শব্দ নেই, নেই কোনো রাগের চিহ্ন। এতে হৃদিতা একটু বেশি অবাক হলো। সে ভেবেছিল আজ আহাত নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমক দেবে, কিংবা কান ধরে উঠবোস করাবে, আর তা না হলে একটা থাপড়ে এসে পড়বে তার গালে। কিন্তু আশ্চর্য, এক বিন্দুও রাগ দেখালো না আহাত। মনে মনে প্রশ্ন ভেসে এলো, তবে কি সত্যি তার পড়া দোয়াটা কবুল হয়েছে? মনে হতে ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেয়ে গেল। আলতো করে হেসে ফেলল সে একাই। তার সেই ছোট্ট উদ্ভট হাসির চোখে পড়ল আনিকার। এগিয়ে এসে কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, কী রে, তোর উপর দিন ভর করলো নাকি? একা একা হাসছিস কেন? হাসি মুহূর্তেই উবে গেল হৃদির মুখ থেকে। সে তড়িঘড়ি করে বলে উঠল,
কই হাসলাম? আমাকে বোকা বানানো তো সহজ না রিদি। সত্যি করে বল তো, তুই কি আহাদ রাজার প্রেমে পড়েছিস? রিদির বুক ধক করে নেমে গেল। সে তাড়াহুড়া করে হাত বাড়িয়ে আনিকার মুখ চেপে ধরল। চোখে চোখ রেখে ইশারা করলো চারপাশে সবাই আছে। আনিকার ঠোঁট বাঁকিয়ে মুখ সরিয়ে নিল। আমার বিশ্বাস হচ্ছে না রিদি, তুই মানুষ পেলি না এই নির্দয় লোকটার প্রেমে পড়লি? রিদি কেঁপে উঠে ফিসফিস করে বলো, চুপ থাক না প্লিজ। দূর থেকে সব লক্ষ্য করছিল আহাত। রীতি তাকে হাঁসফাঁস করতে দেখে সে ধীর পায়ে এগিয়ে এলো। হালকা নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? খারাপ লাগছে? বাসায় যাবে? রীতির চোখ নামিয়ে রাখলো। কিছু বলতে যাবে, তার আগে উত্তর দেবার আগেই আহাত হাত উঠিয়ে শাইনকে ডাকলো। তার দায়িত্ব আহিয়াকে রেখে নিজের গাড়ি দিয়ে এগিয়ে গেল হৃদিকে সঙ্গে নিয়ে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই করছে। রাস্তা হালকা যানজট, কিন্তু গাড়ি চলছে দ্রুত। আহাদের কালো চশমার পেছনে চোখে দৃষ্টি গোপন, কিন্তু তার পাশে বসে থাকা হৃদির বুকের ধুকপুকানি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামলো হৃদির বাসার সামনে। আহাদ দরজা ঠেলে নেমে গেল। দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ালো গাড়ির বনেটের পাশে। আদা হেলান থাকা ভঙ্গিতে যেন এক অদম্য সম্রাটের মতো। তার দৃষ্টি স্থির হৃদির দিকে। দেখি হাতটা। হৃদি হতবাক, মুহূর্তে হাতটা পিছনে লুকিয়ে ফেলল। আহাদের চোখের মনি মুহূর্তেই জ্বলে উঠল। রাগী গলায় গর্জে উঠে আহাদ, আমি হাত দিতে বলেছি, কুইক। আদেশে সুরে হৃদির বুক কেঁপে উঠল। চারপাশে এবার তাকিয়ে ভয়ে ভয়ে এগিয়ে এলো হাতটা। তার আঙুলগুলো কাঁপছে, নিঃশ্বাস কেটে কেটে আসছে। আহাত বিন্দুমাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরল। আলতো করে তুলে নিল কাটা জায়গাটা দেখার জন্য। তার ভুরু কুঁচকে গেল। ঝলসে যাওয়া চোখে হৃদির দিকে তাকালো। গলা ভারী করে বলল, ওষুধ খাওনি? হাতে ক্রিমও লাগাওনি? হৃদির গলা শুকিয়ে এলো। ভেতর ভেতর ভাবছে সে তো সব ওষুধ ফেলে দিয়েছে, এখন কি বলবে? তাকে চুপ থাকতে দেখে আহাত আবার গর্জে উঠল, আমি কিছু জিজ্ঞেস করেছি হৃদি? সেই গর্জে মনে হলো মাটি কেঁপে উঠল। সাথে হৃদির বুক ধক ধক করে কেঁপে উঠল। সে আর সহ্য করতে পারল না। একটা দুষ্টু বুদ্ধি খাটিয়ে হঠাৎ সাহস জোগাড় করে আহাদের পিছনের দিকে ইশারা করলো, দেখুন আপনাকে কেউ ডাকছে। আহাত মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে, কিন্তু ওখানে কেউ নেই। সেই সুযোগে হৃদি এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ভিতরে। আহাত হতভম্ব করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর বুক ফেটে বেরিয়ে এলো তার আগুন ঝরানো গর্জন, হৃদি, আই ছুয়ার তোকে আমি বুকের সাথে পিষে মেরে ফেলবো। সন্ধ্যার আলো তখন অন্ধকারে মিশে আসছে। শহরের হালকা যানজট আর মানুষের কোলাহল মিলিয়ে একটা ভারী ক্লান্তি যেন বাতাসে ভাসছে। ভারী পদক্ষেপে ভেতরে এলেন আফরোজা শেখ, আর পাশে নিস্তব্ধ ভঙ্গিতে হাঁটতে লাগলেন আদনান। দুজনের মুখমণ্ডলে ক্লান্তি, অথচ সে ক্লান্তি ভিন্ন ভিন্ন কারণে। ড্রয়িং রুমের সুবিশাল ঝাড়বাতির আলোয় ঘরটা ঝলমল করছে। মুখমণ্ডলের গাঢ় নীল পর্দা ঢেকে রাখা, কাছের জানালায় প্রতিফলিত হচ্ছে ঘরের শোভাবর্ষক সোনালি আলো ঝিলিক। আফরোজা শেখ ধীরে ধীরে বসলেন তার নির্দিষ্ট কিং সাইজের আর্মচেয়ারে। ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিলেন। এক হাত তুলে মাথার পাশে ঠেস দিলেন। পাশের সোফায় বসলেন আদনান। তার চোখে কোনো বিশেষ আবেগ নেই, একরাশ নির্লিপ্ততা যেন। পরিচারিকা ঋতু ঠেলে আনলো নাস্তার ট্রলি। দুজনের সামনে রেখে দিল এক গ্লাস ঠান্ডা পানি। ঠিক তখনই পাশে এসে বসলেন হালিমা বেগম। শাড়ির আঁচল আলতো করে কাঁধে টেনে নিলেন। একবার তাকালেন আদনানের দিকে, তারপর স্থির দৃষ্টিতে আফরোজা শেখ দেখে নরম কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে আপা, তোমার শরীরটা ঠিক নেই নাকি? কথাটা শুনেই যেন আফরোজা শেখের রাগ আরও বেড়ে গেল। গ্লাসটা টেবিলে ঠক করে রেখে দিলেন। দু আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরে রাগে গলায় বললেন, কি হয়েছে সেটা তোমার বড় ছেলেকে জিজ্ঞেস করো হালিমা। যে পাত্রে দেখতে নিয়ে যাই সেটাই তার পছন্দ না, উল্টো আলাদা করে পাত্রের সাথে কথাও বলে না। আমি থাকি একা বোকা হয়ে। আজকাল যুগের ওর মতো সাথে মানানসই শান্ত নম্রভদ্র মেয়ে কোথায় পাবো? আধুনিকতার ছোঁয়া তো থাকবেই। ঘরে নীরবতা নেমে এলো। আদনান ঠান্ডা নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমি কখনো বলেছি আমার নর্ম ভদ্র শান্ত মেয়েই দরকার? হালিমা বেগম অবাক হয়ে তাকালেন আদনানের দিকে। এরপর শান্ত স্বরে বললেন, তাহলে সমস্যা কোথায় তোমার? কোনো মেয়ে পছন্দ করছো না কেন? নাকি আলাদা করে কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকলে বলো, আমরা তার সাথে তোমার বিয়ে দিব। মুহূর্তে আদনান চেহারা পাল্টে গেল। সে হঠাৎ পিছলে
পিঠ সোজা করে দুবাহু ঘুরিয়ে নড়েচড়ে বসলো, যেন কিছু বলতে উদ্যত। ঠিক তখনই আফরোজা শেখ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুমিও হালিমা? ওর যদি কোনো পছন্দ থাকতো তাহলে কি আমার সাথে মেয়ে দেখতে যেত? তাছাড়া আমরা কি জানতাম না এই বিষয়ে? আদনান চোয়াল শক্ত করে চেপে ধরল, তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। আফরোজা শেখ আবারও বলেন, দেখো আদনান, ভাইজান আর ভাবি আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু তুমি যদি এমন করতে থাকো তাহলে আমার পক্ষে সে দায়িত্ব পালন করা দুষ্কর হয়ে দাঁড়াবে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এবার আর তোমার মতামত চাইব না। আমি যা বলবো সেটাই হবে শেষ সিদ্ধান্ত, মাথায় রেখো। ঘরে নেমে এলো এক ধরনের বরফ শীতল নীরবতা। আদনান একটা কথাও বলল না, পাশ থেকে নিজের ব্লেজারটা হাতে তুলে নিল। এরপর গট গট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আফরোজা শেখ চোখ বন্ধ করে আবারও কপালে আঙুল চেপে ধরলেন। মুখ ঝলসে পড়া ক্লান্তি, রাগ আর অসহায়িত্ব মিশ্রিত এক ছাপ। হালিমা বেগম সেদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আদনান থেমে পিছনে ঘুরল, দৃষ্টি সরাসরি হালিমার দিকে। গলায় চাপা কিন্তু দীর্ঘস্বর, চাচি আম্মা, উপরে আমার চাটা পাঠিয়ে দিন। বলে আবার গট গট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোলেন। চায়ের কাপ হাতে নিয়ে কয়েকবার পরিচালিকা ঋতুকে ডাকলেন, ঋতু, ঋতু, কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই রান্নাঘরে ঢুকলো আহিয়া। সে দুলতে দুলতে এসে ছোট্ট টেবিলের পাশে চেয়ারে বসলো। আশরিমিতে ভরা চোখ, হাতে মোবাইল নিয়ে টুকটাক স্ক্রল করছে। হালিমা বেগম একবার তাকালেন, তারপর আলতো গলায় বললেন, আহিয়া মা, আদনান চাটা একটু দিয়ে আয় তো মা। আহিয়া অবাক হয়ে চমকে উঠল, কি? আমি? অসম্ভব। কি অসম্ভব? আদনান কি তোকে খেয়ে ফেলবে নাকি? যা না মা, আমার চুলায় রান্না আছে। কোনো উপায় না দেখে আহিয়া গজগজ করতে করতে চায়ের কাপটা হাতে নিয়ে নিল। ধীর পায়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে চলে গেল। দরজাটা ফাঁক দিয়ে উকি দিল আহিয়া। ভেতরটা আধো আলোয় ঢাকা, কোথাও আদনানকে দেখা যাচ্ছে না। একটা ঢোক দিলে সাবধানে ভেতরে পা রাখলো। টেবিলের উপর কাপটা রাখলো গেল, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল বুক ছেলপে দেখে। ভাঁজ করা বইয়ের ফাঁকে এক ঝলক আলোর ঝিলিক করছে একটা আধ খাওয়া অ্যালকোহলের বোতল। আহিয়ার চোখ কপালে উঠে গেল। না, এটাকে আমি ঠিক দেখছি? আদনান ভাই ড্রিঙ্ক করে? যে মানুষ সবসময় শারীরিক সুস্থতা, ফিটনেস, শৃঙ্খলা নিয়ে এত সচেতন, সে কি করে এরকম করতে পারে? শিওর হতে আহিয়া দু পা এগোলো সেদিকে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদনান, কাঁধে তোয়ালে, মুখ মুছতে মুছতে হঠাৎ চোখ গেল আহিয়ার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করলো, কি চাই? আহিয়া চমকে উঠল, কাঁপতে কাঁপতে বলল, আপনার চা। রাখ টেবিলে। আহিয়া মৃদু শব্দ করে টেবিলে কাপটা রাখলো। দরজা দিকে এগোতেই হঠাৎ থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো আদনানের দিকে। একটা কথা জিজ্ঞেস করব আদনান ভাই? আদনান এক মুহূর্ত স্থির করে তাকিয়ে থাকলো। সে জানে আহিয়া কি জিজ্ঞেস করবে, তাই ঠান্ডা নির্দ্বিধায় উত্তর দিল, না। আহিয়া স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত আর দাঁড়ালো না, তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আদনান বুক ছেলপের দিকে বাঁ হাত বাড়িয়ে বইগুলো সরিয়ে আবারও বোতলটা আড়াল করলো। এরপর ধপাস করে দেহটা ছুঁড়ে দিল বিছানায়। ক্লান্ত চোখে একবার তাকালো টেবিলে রাখা ধোয়া ওঠা চায়ের কাপের দিকে। হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। সেই বিকেল থেকে ঈশানীর পিছনে পিছনে ঘুরছে রিদিতা। কাল রাতে কি সর্বনাশটাই না হলো! ঈশানীর জেরার মুখে তার বেশি নিজেকে সামলে রাখতে পারল না। রিদি শেষমেশ সব খুলে বলতে হয়েছে, কিভাবে হাত কেটেছে, কি হয়েছে, কেন হয়েছে। শুধু একটা বিষয় খুব সাবধানে এড়িয়ে গেছে, আহাতকে পছন্দ করার কথাটা। সেটা মুখে আনার সাহস হয়নি। তখন থেকে ঈশানী মুখ ভার করে আছে। রিদি তার সাথে কথা বলছে না। রিদি কত ডাকাডাকি করলো, টানাটানি করলো, কোনো উত্তর নেই। মনের গভীরে অভিমান জমে গেছে। সে বোন বাইরে গিয়ে একটা চকলেট খেলেও এসে ঈশানীকে শেয়ার করতো, ছোটোখাটো প্রতিটি সুখ দুঃখ তার সাথে আলোচনা করত। সেই বোন এত বড় একটা ঘটনা গোপন করলো। ঈশানীর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠেছে, তাই সে জেদ ধরে আছে, কথাই বলবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। ঘর ভরছে নরম আলোয়। ঈশানী বালিশের পিঠে ঠেকিয়ে চুপচাপ বিছানায় এসে বসলো। চোখে মুখে অভিমান জমাট। এদিকে রিদি কেমন অস্থির হয়ে আছে, একটু হাসি, একটুখানি কথার জন্য প্রাণপণ চেষ্টা করছে। রিদি এসে বসলো ঈশানীর সামনে। খুনসুটি ভরা ভঙ্গিতে তার দুলাতে দুলাতে ডাক দিল,
বুবু, এই বাবু কথা বলো না গো। ঈশানী ভুরু কুঁচকে বিরক্ত স্বরে বলল। কি হয়েছে, সমস্যা কি তোর? এ তো জানাচ্ছিস কেন? কিন্তু তাতে হৃদের কোনো ভ্রুক্ষেপ নেই। সে বরং হেসে দুই আঙ্গুল দিয়ে ঈশানীর ঠোঁটের দুপাশ টিপে ধরে বলল, একটু হাসো না গো মাহির মা। ও মাহির মা, ও সুমনের বড় গিন্নি। ঈশানের মুখ একদম গম্ভীর, হাসি তো দূরের কথা, চোখ মুখও আরও কুঁচকে তাকালো রিদির দিকে। রিদির চোখ পিটপিট করলো, ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল, এইবার অত্যন্ত একটু হাসো না বুবু। কিন্তু কাজ হলো না। তখন হৃদি হঠাৎ ঈশানী নাকটা আঙ্গুল দিয়ে একটু তুলে ধরে বলল, জানো, তোমার এখন কার মতো লাগে? আমাদের বাড়ির পাশের কাঞ্চন ভাই যে বোন আছে না, বিনু, একদম তার মতো লাগছে। এই বলে হৃদি নিজে হেসে কুটি কুটি, কিন্তু এবার ঈশানী ফেটে পড়ল না। সে এক ঝাটকায় হৃদির নরম দুগাল চেপে ধরল। তাতে তার ঠোঁট জোড়া ফুলে মুখের ভঙ্গি পাল্টে গেছে। ঈশানী হালকা হেসে বলল, তুই জানিস তোকে এখন কেমন দেখতে লাগছে? আমাদের এলাকায় যে গণি খনকার আছে না, তার ছোট বউয়ের মতো লাগছে। এই বলে ঈশানী নিজেই হো হো করে হেসে উঠল। হৃদি হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে গালে হাত চেপে বলল, ছি, 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 মোটেও না। আমি কত সুন্দর, মাশাআল্লাহ। তার মুখভঙ্গি, হাঁটাচলা, অভিমান ভরা ভঙ্গি দেখে পাশের ঘর থেকে মাহি এসে উকি দিল। একবার দু বোন একে অপরের দিকে তাকালো, তারপর মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ল। এই দৃশ্য দেখে মাহিও আর থাকতে পারল না, সেও হো হো করে হেসে উঠল। হৃদির হঠাৎ বুকের ভেতরটা কেমন কেমন জানি শূন্য হয়ে গেল। বিছানায় চার হাত পা মেলে দিয়ে শুয়ে আছে সে। সিলিংয়ে দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারবার মাথায় ঘুরে ফিরে আসছে। ঠিক তখনই টুং, তার ফোন থেকে বেশি এলো নোটিফিকেশনের শব্দ। রীতি চমকে উঠল, গালের পাশের টেবিলে রাখা ফোনটা নিয়ে নিল। স্ক্রিনে চোখ যেতে বুকের ভেতরটা কেঁপে উঠল। আহাদের নামটা ভেসে আসে। হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। থরথর করে কাঁপা আঙ্গুল স্ক্রিনে আনলক করা বার্তা পড়তেই তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে এলো। 2 মিনিটের মধ্যে নিচে আসো, কুইক। 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি উপরে গিয়ে থাপড়ে চেহারা নকশা পাল্টিয়ে দিব। রিদিতা ধরফর করে উঠে বসলো। ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়লো। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানে ধাক্কা দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভিতর পায়চারি করলো। তারপর ধীরে ধীরে ঈশানীর রুমে গিয়ে উকি দিল। দেখলো ঈশানী মাহিকে পড়াতে ব্যস্ত। দুজনেই বইয়ে ডুবে আছে। হৃদির মনে একটু সাহস এলো, এখন বের হলে কেউই খেয়াল করবে না। চুপচাপ ওনাটা ভালো করে গলায় আর মাথায় পেঁচিয়ে নিয়ে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। নিঃশেষে দাঁড়াতেই চার চোখ আটকে গেল। কালো শার্টের হাঁটা গুটানো, সোজা সাপটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাত। কালো চশমা ঢাকা চোখ, তবুও তার দাপট ভরা উপস্থিতি চারপাশ ছড়িয়ে পড়ছে। গাড়ির হেডলাইনের ইসলাম আলোয় তাকে যেন আরও রহস্যময় লাগছে। হৃদির বুকের ভেতরটা ধড়পড় করতে লাগলো, তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। আহাত তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। কালো চশমাটা খুলে পকেটে রাখলো। তার গভীর চোখ দুটো হৃদির উপর স্থির হলো, পা থেকে মাথা পর্যন্ত। তাকে একবার অবলোকন করলো। হালকা গোলাপি রঙের ছেলোয়ার কামিজে তার পেয়সীকে যেন অসম্ভব মোহনীয় লাগছে। আহাদের চওড়া ঠোঁটে চাপা হাসি যেন ফুটে উঠেছে। হৃদি কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহাত হাত ঘড়ির উপর তর্জনীর আঙুল দিয়ে দুইবার ঠক ঠক করে কাঠের মতো কণ্ঠস্বরে বলল, 11 মিনিট লেট। আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। হৃদি কাচুমুচু মুখে বলল, বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে নাকি? আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লুকানো। না, সময় লাগবে কেন? ভুল হয়ে গেছে, এরপর থেকে চেষ্টা করব সময় মতো আসার। আজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঠোঁটের কোণে কড়া হাসি টেনে বলল, আহাদ রাজার কাছে ভুলের কথা ক্ষমা নেই, শাস্তি তো পেতেই হবে। হৃদির বুক কেঁপে উঠল। শুকনো ঠোঁট চেটে নিয়েও জোরালো কণ্ঠে বলল, কি কি শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাই 11বার কান ধরে উঠবস করতে হবে। হৃদির চোখ কপালে, এখন? এখনই শুরু করো, কুইক। হৃদয় ভয়ে ভয়ে চারপাশ তাকালো। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা প্রায় ফাঁকা, আশেপাশের লোকজন নেই বললেই চলে। বুকের ভেতরে একটু সাহস এলো, কিন্তু তার ভাবনা ভেঙে আবার আহাদের কর্কশ কণ্ঠ বাজলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডু ইট।
হৃদি গভীর এক ঢোক গেল। অন্তরা মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবস শুরু করলো। 1 2 3 প্রতি উঠবসের সাথে তার চুল খরখরে পড়ছিল গাল ছুঁয়ে। গলার ওনাটাও সরে যাচ্ছিল। লজ্জা ভয় রাগ সব মিলেমিশে বুকটা কাঁপছিল। আর সেই দৃশ্য দেখে আজ মুখে হাত চাপা দিয়ে হাসি চেপে ধরল, কিন্তু ঠোঁটের কোণে টান লুকিয়ে গেল না। তার ভেতরটা ছটফট করছিল কেবল একবার তার প্রেয়সীকে এভাবে কাছ থেকে দেখতে। তাই গাড়ি ঘুরিয়ে হঠাৎ এখানে চলে এসেছে। রিধি এক এক করে 11বার উঠবস শেষ করলো। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আহাত কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখলো। বুকের ভেতর কেমন ধড়াস করে উঠল। মনে হলো কেউ বুকের ভেতর ঢাক বাজাচ্ছে। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল,